নমস্কার। আজ যে মহিলার কথা আপনাদের বলবো তিনি কিন্তু ব্যতিক্রমী, কারণ তিনি কোনো নিজের আত্মজীবনী লেখেননি। তাহলে কেন তার কথা আপনাদের সামনে আনছি? তার কারণ তিনি আত্মজীবনী না লিখলেও প্রবন্ধে এবং তার সাহিত্যে যা লিখেছেন তাতে তার চিন্তা ভাবনা, তার উদার মানসিকতা, তার পরিচয় আমরা পাই। তার কথা না বললে যে 19 শতকের নারীর ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে। তাকে প্রথম নারীবাদী বলে আখ্যা দেওয়া হয়েছে। তার নাম বেগম রোকেয়া। বেগম রোকেয়া 1880 সালে এখনকার বাংলাদেশের রংপুর জেলার পায়রাবান্ধ গ্রামে জন্মেছিলেন। এক সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মেছিলেন। তিনি লিখছেন তার ছোটবেলার কথা। আমাদের এই সুবৃহৎ বাটি, বাড়ির চতুর্দিকে ঘোর বন, তাহাতে বাঘ, শূকর, শৃগাল সবই আছে। এখানে ঘড়ি নাই, সেজন্য আমাদের কোনো কাজ আটকায় না। প্রভাতে আমরা ঘুঘু, বউ কথা কও, ও খুকি ও খুকি, চোখ গেল প্রভৃতি পাখির ভৈরবী আলাপে শয্যা ত্যাগ করি। সন্ধ্যাবেলায় শৃগালের হুয়া হুয়া ক্যা হুয়া শব্দ শুনিয়া বুঝিতে পারি নামাজের সময় হইয়াছে। রাত্রিকালে কুরুয়া পাখির কা আক কা আক কু ডাক শুনিয়া বুঝিতে পারি এখন রাত্রি 3টা। আমাদের শৈশব জীবন পল্লী গ্রামের নিবিড় অরণ্যে পরম সুখে অতিবাহিত হইয়াছে। রোকেয়ার বাবা আরবি ও ফার্সিতে পারদর্শী ছিলেন, কিন্তু ভীষণ গোঁড়া ছিলেন। তাই বাড়ির মহিলাদের প্রচণ্ড পর্দা করতে হতো। এমনকি রোকেয়া বলছেন, তখনকার সময় যে যত পর্দা করতে পারবে তাদের কুলের মর্যাদা তত বাড়বে। এরকম মহিলার কথা লিখেছেন, মহিলা না, ছোট মেয়ে। কোনো ছোট মেয়েও যদি অপরিচিত মহিলাকে দেখতো তাদের সেটা বারণ ছিল। একবার একটি ছোট মেয়ের কথা লিখেছেন যে হাত ধুচ্ছিল উঠোনে, এমন সময় একজন লম্বা চওড়া কাবুলি মহিলা বাড়ির মধ্যে ঢুকে পড়েছেন। আর সেটা দেখে সেই ছোট মেয়েটি এক দৌড়ে এমন ছুটে চলে গেল যে রোকেয়া বলছেন যে লোকে বোধহয় বাঘ ভাল্লুক দেখলেও এত জোরে পালাতো না। তিনি নিজের ছোটবেলার কথাও জানিয়েছেন কিরম ভাবে তার পর্দা করতে হতো। সবেমাত্র 5 বৎসর বয়স হইতে আমাকে স্ত্রী লোকদের হইতেও পর্দা করিতে হইত। ছাই কিছুই বুঝিতাম না যে কেন কাহারও সম্মুখে যাইতে নাই, অথচ পর্দা করিতে হইত। পুরুষদের তো অন্তঃপুরে প্রবেশ নিষেধ, সুতরাং তাহাদের অত্যাচার আমাকে সইতে হয় নাই। কিন্তু মেয়ে মানুষের অবাধ গতি, অথচ তাহাদের দেখিতে না দেখিতে লুকাইতে হইবে। পাড়ার স্ত্রী লোকেরা হঠাৎ বেড়াইতে আসিত, অমনি বাড়ির কোনো লোক চক্ষুর ইশারা করিত, আমি যেন প্রাণ ভয় যত্রতত্র, কখনো রান্নাঘরের ঝাঁপের অন্তরালে, কখনো কোনো চাকরানির গোল করিয়া জড়াইয়া রাখা পাটির অভ্যন্তরে, কখনো তক্তপোষের নিচে লুকাইতাম। বাচ্চাওয়ালা মুরগি যেমন আকাশে চিল দেখিয়া ইঙ্গিত করিবা মাত্র তাহার ছানাগুলি মায়ের পাখার নিচে লুকোয়, আমাকেও সেরূপ লুকাইতে হইত। কিন্তু মুরগির ছানার তো মায়ের বুক স্বরূপ একটা নির্দিষ্ট আশ্রয় থাকে, তাহারা সেইখানে লুকাইয়া থাকে। আমার জন্য সেরূপ কোনো নির্দিষ্ট নিরাপদ স্থান ছিল না। আর মুরগির ছানা স্বভাবতই মায়ের ইঙ্গিত বোঝে, আমার তো সেরূপ কোনো স্বাভাবিক ধর্ম ছিল না। তাই কোনো সময় চক্ষের ইশারা বুঝিতে না পারিয়া, দৈবাত না পলাইয়া যদি কাহারও সম্মুখীন হইতাম, তবে হিতৈষিনী মুরব্বীগণ কলিকালের মেয়েরা কি বেহায়া ইত্যাদি বলিয়া গঞ্জনা দিতে কম করিতেন না। আমার 5ম বর্ষ বয়সে এই কলিকাতা থাকাকালীন আমার দ্বিতীয়
ভ্রাতৃবধূর পিত্রালয় হইতে 2 জন চাকরানী তাহাকে দেখিতে আসিয়াছিল। তাহাদের ফ্রি পাসপোর্ট ছিল, তাহারা সমস্ত বাড়িময় ঘুরিয়া বেড়াইত, আর আমি প্রাণ ভয়ে পলায়মান হরিণ শিশুর মতো প্রাণ হাতে লইয়া যত্রতত্র কপাটের অন্তরালে কিংবা টেবিলের নিচে পলাইয়া বেড়াইতাম। ত্রিতলে একটা নির্জন চিলকোঠা ছিল, অতি প্রত্যুষে আমাকে খেলাই মানে আয়া কোলে করিয়া সেইখানে রাখিয়া আসত। প্রায় সমস্ত দিন সেইখানে অনাহারে কাটাইতাম। চাকরানীদ্বয় সমস্ত বাড়ি তন্ন তন্ন করিয়া খুঁজিবার পর অবশেষে সেই চিলকোঠারও সন্ধান পাইল। আমার এক সমবয়সী ভগিনী পুত্র হালু দৌড়াইয়া গিয়া আমাকে বিপদের সংবাদ দিল। ভাগ্যে সেখানে একটা ছাপর খাট ছিল, আমি সেই খাটের নিচে গিয়া নিঃশ্বাস বন্ধ করিয়া রহিলাম। ভয় পাছে আমার নিঃশ্বাসের সাড়া পাইয়া সেই হৃদয়হীনা স্ত্রী লোকেরা খাটের নিচে উঁকি মারিয়া দেখে। সেখানে কতকগুলি বাক্স, প্যাঁটরা, মোড়া ইত্যাদি ছিল। বেচারা হালু তাহার 6 বৎসর বয়সের ক্ষুদ্র শক্তি লইয়া সেগুলি টানিয়া আনিয়া আমার চারিধারে দিয়া আমাকে ঘিরিয়া রাখিল। আমার খাওয়ার খোঁজ খবরও কেহ নিয়ম মতো লইত না। মাঝে মাঝে হালু খেলিতে খেলিতে চিলকোঠায় গিয়া উপস্থিত হইলে তাহাকেই ক্ষুধা তৃষ্ণার কথা বলিতাম। সে কখনো 1 গ্লাস পানি, কখনো খানিকটা বিন্নি খই আনিয়া দিত, কখনো বা খাবার আনিতে গিয়া আর ফিরিয়া আসিত না। ছেলে মানুষ তো ভুলিয়া যাইত। প্রায় 4 দিন আমাকে ওই অবস্থায় থাকিতে হইয়াছিল। রোকেয়ারা বাঙালি ছিলেন না, তাই বাড়িতে বাংলার চল ছিল না, কিন্তু রোকেয়ার দিদি করিমুন্নেসা বাংলা শিখেছিলেন। ওরা মানে বাড়ির মেয়েরা, রোকেয়া এবং তার দিদিরা স্কুলে কেউ কোনোদিন যায়নি, কিন্তু রোকেয়া ইংরেজি ও বাংলা দুটোই শিখেছিলেন তার দাদা ও দিদির কাছে। তিনি তার দিদি করিমুন্নেসার সম্বন্ধে বলছেন, অপর আত্মীয়গণ আমার উর্দু ও ফার্সি পড়ায় তত আপত্তি না করিলেও বাংলা পড়ার ঘোর বিরোধী ছিলেন। একমাত্র তুমি আমার বাংলা পড়ার অনুকূলে ছিলে। আমার বিবাহের পর তুমি আশঙ্কা করিয়াছিলে যে আমি বাংলা ভাষা একেবারে ভুলিয়া যাইব। 14 বৎসর ভাগলপুরে থাকিয়া বঙ্গভাষায় কথাবার্তা কইবার একটি লোক না পাইয়াও বঙ্গভাষা যে ভুলি নাই, তাহা কেবল তোমারই আশীর্বাদে। অতঃপর কলিকাতায় আসিয়া 11 বৎসর যাবৎ এই উর্দু স্কুল পরিচালনা করিতেছি। এখানেও সকলেই পরিচারিকা, ছাত্রী, শিক্ষয়িত্রী ইত্যাদি সকলেই উর্দু ভাষিনী। প্রাতঃকাল হইতে রাত্রি পর্যন্ত উর্দু ভাষাতেই কথা কইতে হয়। আবার বলি, এতখানি অত্যাচারেও যে বঙ্গভাষা ভুলিয়া যাই নাই, তাহা বোধহয় কেবল তোমারই আশীর্বাদের কল্যাণে। দেখতে দেখতে রোকেয়া বড় হয়ে গেলেন, যৌবনে পা দিলেন। অপূর্ব সুন্দরী রোকেয়া, তার তো এবারে বিয়ে দিতে হবে। দাদা ইব্রাহিম, যার কাছে রোকেয়া পড়তেন, তিনি ভাবলেন যে রোকেয়ার তো যেখানে সেখানে বিয়ে দিলে চলবে না, ওকে এমন কোথাও বিয়ে দিতে হবে যেখানে রোকেয়ার বুদ্ধি ও প্রতিভার বিকশিত হয়। অবশেষে রোকেয়ার বিয়ে হয়। 18 বছরের রোকেয়া 32 বছরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেনের সঙ্গে। তিনি উদার, শিক্ষিত, বিলেত ফেরত ছিলেন। তার প্রথম পত্নী মারা যাবার পর তিনি রোকেয়াকে বিয়ে করেন। রোকেয়া তার স্বামী সাখাওয়াতের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন, আর তিনি ঘুরে মেয়েদের অবস্থা দেখেছেন। মেয়েরা যে কতটা পরাধীন, তারা যে কতটা অশিক্ষিত, কতটা কুসংস্কার ছিল তাদের মধ্যে, সেগুলো তিনি দেখেছেন। পর্দা প্রথা নিয়ে তিনি লিখেছেন। প্রায় 21-22 বৎসর পূর্বেকার ঘটনা। আমার দূর সম্পর্কীয় এক মামি শাশুড়ি ভাগলপুর হইতে পাটনা যাইতেছিলেন, সঙ্গে মাত্র একজন পরিচারিকা। কিউল স্টেশনে ট্রেন বদল করিতে হয়। মামানি সাহেবা অপর ট্রেনে উঠিবার সময় তাহার প্রকাণ্ড বোরকায় জড়াইয়া ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝখানে পড়িয়া গেলেন। স্টেশনে সে সময় মামানির চাকরানী ছাড়া অপর কোনো স্ত্রীলোক ছিল না। কুলিরা তাড়াতাড়ি তাহাকে ধরিতে অগ্রসর হইলে
চাকরানী দোহাই দিয়া নিষেধ করিল, খবরদার কেউ বিবি সাহেবার গায়ে হাত দিও না। সে একা অনেক টানাটানি করিয়া কিছুতেই তাহাকে তুলিতে পারিল না। প্রায় আধ ঘন্টা অপেক্ষা করিবার পর গাড়ি ছাড়িয়া দিল। ট্রেনের সংঘর্ষে মামানী সাহেবা পিষিয়া ছিন্ন ভিন্ন হইয়া গেলেন। কোথায় তাহার বোরকা আর কোথায় তিনি। স্টেশন ভরা লোক সবিস্ময়ে দাঁড়াইয়া এই লোমহর্ষণ ব্যাপার দেখিল। কেহ তাহার সাহায্য করিবার অনুমতি পাইল না। পরে তাহার চূর্ণ প্রায় দেহ একটা গুদামে রাখা হইল। তাহার চাকরানী প্রাণপণে বিনাইয়া বিনাইয়া কাঁদিল আর তাহাকে বাতাস করিতে থাকিল। এই অবস্থায় 11 ঘন্টা অতিবাহিত হওয়ার পর তিনি দেহত্যাগ করিলেন। কি ভীষণ মৃত্যু! আরেক জায়গায় তিনি এক ধনী ঘরের মহিলার কথা লিখেছেন। তিনি লিখছেন, পাঠিকা, আপনি কখনো বিহারের কোনো ধনী মুসলমান ঘরের বৌঝি নামক জড় পদার্থ দেখিয়াছেন কি? একটি বধূ বেগমের প্রতিকৃতি দেখাই। ইহাকে কোনো প্রসিদ্ধ জাদুঘরে বসাইয়া রাখিলে রমণী জাতির প্রতি উপযুক্ত সম্মান প্রদর্শন করা হইত। একটা অন্ধকার কক্ষে 2টি মাত্র দ্বার আছে, তাহার একটি রুদ্ধ ও একটি মুক্ত থাকে। সুতরাং সেখানে বোধহয় পর্দার অনুরোধেই বিশুদ্ধ বায়ু ও সূর্যরশ্মির প্রবেশ নিষেধ। ওই কুঠুরির পর্যাঙ্কের পার্শ্বে যে রক্তবর্ণ বনাত মণ্ডিত তক্তপোষ আছে, তাহার উপর বহুবিধ স্বর্ণালঙ্কারে বিভূষিতা তাম্বুল রাগে রঞ্জিতা ধরা প্রসন্নাননা যে জড় পুত্তলিকা দেখিতেছেন, উহাই বধূ বেগম। ইহা সর্বাঙ্গে 10,240 টাকার অলঙ্কার, মাথায় অর্ধশের 40 ভরি, কর্ণে কিঞ্চিত অধিক 1 পোয়া 25 ভরি, কণ্ঠে 1.5 সের 120 তোলা, সুকোমল বাহুলতায় প্রায় 2 সের 150 ভরি, কোটি দেশে প্রায় 3 পোয়া 65 ভরি ও চরণ যুগলে ঠিক 3 সের মানে 240 ভরি স্বর্ণের বোঝা। এরূপ 8 সের স্বর্ণের বোঝা লইয়া নড়াচড়া অসম্ভব। সুতরাং হতভাগী বধূ বেগম জড় পদার্থ না হইয়া কি করিবেন? কক্ষ হইতে কক্ষান্তরে যাইতে তাহার চরণদ্বয় শ্রান্ত ক্লান্ত ব্যথিত হয়, বাহুদ্বয় সম্পূর্ণ অকর্মণ্য। শরীর যেমন জড়পিণ্ড, মন ততোধিক জড়। অন্তরের তীব্র ব্যথা অনুশোচনাকে তিনি এখানে হাস্যরসের আড়ালে ঢাকবার চেষ্টা করেছেন। রোকেয়ার 2 জন কন্যা সন্তান অল্প বয়সেই মারা যায়। সাখাওয়াত ওর স্বামী রোকেয়াকে নিয়ে একটি পরিকল্পনা করলেন। উনি রোকেয়াকে বললেন 10,000 টাকা দিয়ে যে উনি যেন একটি মুসলমান মেয়েদের জন্য স্কুল করেন। এর কিছু পরেই সাখাওয়াত তার ডায়াবেটিস অসুখের জন্যে বহুদিন ধরে ভুগছিলেন, তিনি মারা গেলেন। আর রোকেয়া তার স্বামীর মৃত্যু তাকে অবশ্যই তাকে শোকাতুর করে দিয়েছিল, কিন্তু তিনি তার শোক মনে মনে চেপে রাখলেন, কারণ সামনে যে তার বিশাল কাজ। তিনি একটি স্কুল করলেন। সাখাওয়াত হোসেনের 5 মাস মারা যাওয়ার মধ্যেই 5 জন মেয়েকে নিয়ে উনি একটি স্কুল করলেন। কিন্তু উনি তো নিজে কোনোদিন স্কুলে যাননি। একজন শিক্ষিকা কি করে সবকিছু পড়াবে? ইতিমধ্যে সাখাওয়াত হোসেনের প্রথম পত্নীর মেয়ে ও জামাই রোকেয়ার সঙ্গে দুর্ব্যবহার আরম্ভ করলো এবং সেই কারণে রোকেয়াকে ভাগলপুর ছাড়তে হলো। তিনি 1910-এ কলকাতা এলেন, সঙ্গে কিন্তু স্কুলকে নিয়ে এসেছিলেন। 1911 সালে তিনি 8 জন মেয়ে নিয়ে স্কুল আরম্ভ করলেন। অনেক প্রতিকূল অবস্থার মধ্যে লোকের কাছে বাড়ি বাড়ি গিয়ে তিনি মেয়ে জোগাড় করতে লাগলেন। আর তার পরিবর্তে অবশ্যই প্রচণ্ড অপমানিত হতে হয়েছিল।
3 বছর পরে তারা একটি নতুন বাড়িতে চলে যায়, স্কুলটি একটি নতুন বাড়িতে চলে যায়। তিনি লিখছেন, বাহিরে নানা প্রতিকূল অবস্থার সঙ্গে লড়াই করিয়াছি, ভিতরে যে শুধু ছাত্রীদিগকেই উপযুক্ত শিক্ষাদান করিবার চেষ্টা করিয়াছি তাহা নয়, সঙ্গে সঙ্গে শিক্ষয়িত্রীদিগকেও ক্রমাগত নিজের হাতে গড়িয়া লইতে হইয়াছে। স্কুলের জন্য জগৎ ছানিয়া কি দিব আনিয়া, এভাবে প্রাণপণ যত্ন করিয়া মাদ্রাজ, আরা, গয়া, আগ্রা প্রভৃতি নানা স্থান হইতে শিক্ষয়িত্রী আনাইবার ব্যবস্থা করিতে হইয়াছে। অনভিজ্ঞা রোকেয়া স্কুল তো খুললেন, কিন্তু স্কুল চালানোর জন্যে কিছু অভিজ্ঞতা দরকার। তখন তিনি কলকাতার বিভিন্ন স্কুল, ব্রাহ্মদের, হিন্দুদের, খ্রিস্টানদের স্কুলে গিয়ে তারা কিভাবে স্কুল পরিচালনা করেন সেসব শিখতে লাগলেন। উনি তো নিজে উর্দু, বাংলা, ইংরেজি খুব ভালো জানতেন, কিন্তু তার তো কোনো উপাধি ছিল না, সেই জন্যে মাঝে মাঝে তিনি বাধার সম্মুখীন হতেন। তখন তিনি ম্যাট্রিকের জন্য পড়াশুনো করতে লাগলেন রাজকুমারী দাসের কাছে। প্রথম প্রথম স্কুল তো বিনা পারিশ্রমিকে চলতো। ধীরে ধীরে কলকাতার লোকজন তার সাহায্যে এগিয়ে এলেন। ভোপালের বেগমও তাকে অর্থ সাহায্য করলেন। 1917 সালে বড়লাটের পত্নী লেডি চেমসফোর্ড তিনি স্কুল পরিদর্শনে এসেছিলেন এবং তারপরে সরকারি অর্থ সাহায্য পাওয়া যায়। প্রথম প্রথম তো মেয়ে জোগাড় করতে তাকে বাড়ি বাড়ি ঘুরতে হতো। তারপর যখন স্কুল চালু হলো, উনি একটি বাসের ব্যবস্থা করলেন, যেটি করে মেয়েরা স্কুলে আসা যাওয়া করতে পারবে। সেই বাসে মেয়েদের চড়ার ঘটনা খুব অদ্ভুত, কারণ বাসটি ছিল পুরোই বন্ধ, আগে ও পেছনে কেবলমাত্র জাল ছিল, যার ফলে প্রথম দিন বাচ্চা মেয়েগুলি কেউ কেউ অন্ধকারে ভয় পেয়েছিল, কেউ কেউ আবার বমি করতে লেগেছিল। তিনি লিখছেন, দ্বিতীয় দিন ছাত্রী আনাইবার জন্য মোটর পাঠাইবার সময় উপরোক্ত মেম সাহেবা মোটরের দ্বারের খড়খড়িটা নামাইয়া দিয়া একটা রঙিন কাপড়ের পর্দা ঝুলাইয়া দিলেন। তথাপি স্কুলে আসিলে দেখা গেল 2-3 জন অজ্ঞান হইয়াছে, 2-4 জন বমি করিয়াছে, কয়েকজনের মাথা ধরিয়াছে ইত্যাদি। অপরাহ্নে মেম সাহেবা বাসের দুপাশে 2টি খড়খড়ি নামাইয়া 2 খণ্ড কাপড়ের পর্দা দিলেন। এই রূপে তাহাদের বাড়ি পাঠাইয়া দেওয়া গেল। সেদিন সন্ধ্যায় আমার এক পুরাতন বন্ধু মিসেস মুখার্জি আমার সহিত দেখা করিতে আসিলেন। স্কুলের বিবিধ উন্নতির সংবাদে আনন্দ প্রকাশ করিয়া বলিলেন, আপনাদের মোটর বাস তো বেশ সুন্দর হয়েছে। প্রথমে রাস্তায় দেখে আমি মনে করেছি যে আলমারি যাচ্ছে নাকি, চারিদিক একেবারে বন্ধ, তাই বড় আলমারি বলে ভ্রম হয়। আমার ভাইপো এসে বললে, ও পিসিমা দেখো এসে মুভিং ব্ল্যাক হোল। তাই তো, ওর ভেতর মেয়েরা বসে কি করে। তৃতীয় দিন অপরাহ্নে 4-5 জন ছাত্রীর মাতা দেখা করিতে আসিয়া বলিলেন, आपका मोटर तो खुदा का पना, आप लड़कियों को जीते जी कब्र में भर रही हैं। আমি নিতান্ত অসহায় ভাবে বলিলাম, কি করি, এরূপ না হইলে তো আপনারাই বলিতেন বেপর্দা গাড়ি। তাহারা অত্যন্ত উত্তেজিত হইয়া বলিলেন, तब क्या आप जान मार के पर्दा करेंगी? कल से हमारे लड़कियां स्कूल नहीं आएंगी। সেদিনও 2-3টি বালিকা অজ্ঞান হইয়াছিল। প্রত্যেক বাড়ি হইতে চাকরানির মারফতে ফরিয়াদ আসিয়াছিল যে তাহারা আর মোটর বাসে আসিবে না। সন্ধ্যের পর 4খানা ঠিকানাহীন ডাকের চিঠি পাইলাম। ইংরেজি চিঠির লেখক স্বাক্ষর করিয়াছেন ব্রাদার ইন ইসলাম। বাকি 3খানা উর্দু ছিল, 2খানা বেনামি আর 4র্থখানায় 5 জনের স্বাক্ষর। সকল পত্রের বিষয় একই, সকলেই দয়া করিয়া আমাদের স্কুলের কল্যাণ কামনায় লিখিয়াছেন যে মোটরের 2 পার্শ্বে যে পর্দা দেওয়া হইয়াছে তাহা বাতাসে উড়িয়া গাড়ি বেপর্দা করে,
যদি আগামী কল্য পর্যন্ত মোটরে ভালো পর্দার ব্যবস্থা না করা যায়, তবে তাহারা ততোধিক দয়া করিয়া খরিশ পলিদ প্রভৃতি উর্দু দৈনিক পত্রিকায় স্কুলের কুৎসা রটনা করিবেন এবং দেখিয়া লইবেন এরূপ বেপর্দা গাড়িতে কি করিয়া মেয়ে আসে। রোকেয়ার প্রথম গল্প লেখা যখন তার স্বামী সাখাওয়াত কদিনের জন্য বাইরে গিয়েছিলেন। রোকেয়া সেই সময় ইংলিশে সুলতানাস ড্রিম বলে একটি গল্প লেখেন। গল্পটিতে তিনি মনে কি ভাবতেন নারীদের সম্পর্কে বা নারী পুরুষের সমাজে কি অবস্থান ছিল সেটা নিয়ে ওর মাথায় কি ছিল সেইটারই প্রকাশ পেয়েছে এই গল্পটির মধ্যে। লেডিল্যান্ড বলে এটি একটি ফ্যান্টাসি গল্প। লেডিল্যান্ড বলে এই জায়গাটি, সেখানে সমস্ত নারীরা মুক্ত, স্বাধীন, আর পুরুষরা সবাই কিন্তু অবরুদ্ধ। এর কারণে সমাজে কিন্তু খুব সুখ আর শান্তি আছে। উনি এখানে কিছু বৈজ্ঞানিক তার চিন্তা ভাবনাও সেটাকে প্রকাশ করেছেন, যেমন আকাশে ওড়া যান ইত্যাদি। পরে এ বিষয়ে উনি বলেছেন, উনি লিখেছিলেন, যে সময় আমি সুলতানার স্বপ্ন লিখিয়াছিলাম, মানে সুলতানাস ড্রিম, তখন এরোপ্লেন ও জেপেলিনের অস্তিত্ব ছিল না। এমনকি সে সময় ভারতবর্ষে মোটর কারও আসে নাই। বৈদ্যুতিক আলোক এবং পাখা কল্পনার অতীত ছিল। অন্তত আমি তখন সেসব কিছুই দেখিনি। এই গল্পটি সাখাওয়াত ঘুরে এসে যখন পড়েন, পড়ে তিনি খালি বলেছিলেন ইটস এ সুইট রিভেঞ্জ। তারপর তিনি সেই গল্পটি ম্যাজিস্ট্রেট ম্যাকফারসনকে পড়তে দেন। ম্যাকফারসন একটি আঁচড়ও সেখানে দেননি এবং তিনি বলেছিলেন যে এটি একদম পারফেক্ট ইংলিশে লেখা হয়েছে। উনি চিঠি লিখে সেটা জানিয়েছিলেন। তারপরে সাখাওয়াত এটি পাঠান মাদ্রাসের একটা লেডিজ ম্যাগাজিন, ইন্ডিয়ান লেডিজ ম্যাগাজিন, সেইখানে এই গল্পটি প্রকাশিত হয়। ওর প্রথম রচনা একটি প্রবন্ধ রোকেয়া লেখেন। সেটির মূল তার বক্তব্য ছিল যে নিরীহ বাঙালি, এটি ছিল প্রবন্ধটির নাম। এই প্রবন্ধটির মূল বক্তব্য ছিল বাঙালিরা কাপুরুষ, অত্যন্ত কোমল স্বভাব, তারা কাব্যিক, তারা অত্যন্ত অলস, কোনো রকম তাদের গায়ে জোর নেই এবং তারা কোনো কিছু করতে চান না, তারা কোনো রকম অ্যাডভেঞ্চার করতে চান না। তো বাঙালিদের অলসতা, সেটিকে উনি খুব মানে তীক্ষ্ণ ভাষায় সেটার বর্ণনা করেছিলেন। আর রোকেয়া স্ত্রী জাতির অবনতি এই বলে একটি যে প্রবন্ধ রচনা করেন, সেটির মধ্যে উনি সেই সমাজের মুসলমান তো বটেই, কিছু হিন্দু মহিলাও সাধারণভাবে যেরকমভাবে থাকেন, তাদের আচার ব্যবহার, তাদের মানসিকতা, তারা যে চিন্তা ভাবনা করেন, সব কিছু নিয়ে তিনি একটি এই প্রবন্ধটির মধ্যে সমালোচনা করেছেন। আর তার মূল কথা হলো, তিনি বলতে চেয়েছেন যে মহিলাদের মধ্যে এই অশিক্ষা, কুসংস্কার, তাদের মধ্যে পরাধীনতা, তাদের মধ্যে এই পরাধীন হওয়ার যে প্রবণতা, সেটির সঞ্চার হয়েছে এই কারণে। স্ত্রী জাতির অবনতি থেকে
একটু শোনাচ্ছি। মানব জাতির এক অংশ নর যেমন নানা বিষয়ে উন্নতি করিতে লাগিল, অপর অংশ নারী তাহার সঙ্গে সঙ্গে সেরূপ উন্নতি করিতে পারিল না বলিয়া পুরুষের সহচরী বা সহধর্মিণী না হইয়া দাসী হইয়া রহিল। আমাদের এ বিশ্বব্যাপী অধঃপতনের কারণ কেহ বলিতে পারেন কি? সম্ভবত সুযোগের অভাব ইহার প্রধান কারণ। সুতরাং আমরা আলস্যের প্রকারান্তরে পুরুষের দাসী হইয়াছি। ক্রমশ আমাদের মন পর্যন্ত দাস, এনস্লেভড হইয়া গিয়াছে। কুকুরের গলে যে গলাবদ্ধ দেখি, উহারই অনুকরণে বোধহয় আমাদের জড়োয়া চিক নির্মিত হইয়াছে। গোস্বামী বলদের নাসিকা বিদ্ধ করিয়া নাকাদড়ি পরায় এদেশে আমাদের স্বামী আমাদের নাকে নোলক পরাইয়াছেন। পুরুষরা নারীদের এত বেশি যত্ন করে আগলে রাখছেন, তাহাতেই আমাদের সর্বনাশ হইয়াছে। আমাদিগকে তাহারা হৃদয় পিঞ্জরে আবদ্ধ করিয়া জ্ঞান, সূর্যালোক ও বিশুদ্ধ বায়ু হইতে বঞ্চিত রাখিয়াছেন। তাহাতে আমরা ক্রমশ মরিতেছি। অনুগ্রহ করে এই করো, অনুগ্রহ করো না আমাদের। এইরকম অবস্থা থেকে বেরোবার জন্য মেয়েদের কি করতে হবে? রোকেয়া বলছেন তাদের শিক্ষিত হতে হবে। যদিও তিনি প্রকৃত শিক্ষা অর্থ কিন্তু পাঠ্যপুস্তকের শিক্ষা নয়, তার কাছে প্রকৃত শিক্ষার অর্থ হচ্ছে চিন্তার বিকাশ। আমাদের শয়নকক্ষে যেমন সূর্যালোক প্রবেশ করে না, তদ্রূপ মনোকক্ষেও জ্ঞানের আলোক প্রবেশ করিতে পায় না। যেহেতু আমাদের উপযুক্ত স্কুল কলেজ এক প্রকার নাই, পুরুষ যত ইচ্ছা অধ্যয়ন করিতে পারেন, কিন্তু আমাদের নিমিত্ত জ্ঞানরূপ সুধা ভাণ্ডারের দ্বার কখনো সম্পূর্ণরূপে উন্মুক্ত হইবে কি? যদি কোনো উদারচেতা মহাত্মা দয়া করিয়া আমাদের হাত ধরিয়া তুলিতে অগ্রসর হন, তাহা হইলে সহস্র জনে বাধা বিঘ্ন উপস্থিত করেন। স্ত্রী শিক্ষার বিরুদ্ধে অধিকাংশ লোকের কেমন একটা কুসংস্কার আছে যে তাহারা স্ত্রী শিক্ষার শব্দ শুনিলেই শিক্ষার কুফলের একটা ভারী বিভীষিকা দেখিয়া শিহরিয়া ওঠেন। অশিক্ষিত স্ত্রীলোকের শতদোষ সমাজ অম্লান বদনে মাপ করিয়া থাকে, কিন্তু সামান্য শিক্ষাপ্রাপ্তা মহিলা দোষ না করিলেও সমাজ কোনো কল্পিত দোষ শতগুণ বাড়াইয়া সে বেচারির ওই শিক্ষার ঘাড়ে চাপাইয়া দেয় এবং শতকণ্ঠে সমস্যারে বলিয়া থাকে, স্ত্রী শিক্ষাকে নমস্কার। রোকেয়া মহিলাদের অন্তঃপুর কেন্দ্রিক জীবনের সমালোচনা করে বলেছেন যে তাদের সারাদিন যদি রান্না বান্না, রসনা পূজার চিন্তা ভাবনা করতে করতে কেটে যায়, তাহলে আর তারা পড়াশুনো করবেন কখন? জ্ঞান চর্চা তো আমরা জানিই না। সামান্য সূচি কার্য, রন্ধন প্রণালী কেবল আমাদের শিক্ষণীয়। 500 রকমের আচার, চাটনি, 400 প্রকার মোরব্বা প্রস্তুত করিতে জানিলেই সুগৃহিণী বলিয়া পরিচিতা হইতে পারা যায়। রমণী রাধুনী রূপে জন্মগ্রহণ করে এবং মরণে বাবুর্চি জীবনলীলা সাঙ্গ করে। আমাদের সুখের চরম সীমা সচরাচর উপাদেয় খাদ্য রাঁধিতে শিক্ষা করা ও বিবিধ অলংকার ব্যবহার করা পর্যন্ত। রোকেয়া মনে করতেন নারীকে পুরুষের সমকক্ষ হতে হবে। উনি যে সময় কথা বলেছেন সে সময় বাঙালি সমাজে এ ভাবনা, চিন্তা, এ কথা একেবারেই অবান্তর, এমনকি অপ্রাসঙ্গিক। তিনি বলছেন যে নারীকে সুশিক্ষিত হয়ে চাকরিও করতে হবে। তার পদ্মরাগ উপন্যাসে যে চরিত্রগুলি আছে, তারা কেউ চরকা কাটে, কেউ সেলাই করে, কেউ টাইপিং করে, কেউ বা নার্সের ট্রেনিং নিচ্ছে, টিচার্স ট্রেনিং নিচ্ছে। উনি বলছেন মেয়েদের
বোঝা না মনে করে, তারা নিজেদের বোঝা না মনে করে পুরুষের প্রকৃতপক্ষে সহচরী, সহকর্মিনী, সহধর্মিণী হয়ে উঠতে হবে। বহু যুগের কৃতদাসীর থেকে মুক্তি পেতে হবে। উনি লিখছেন, পুরুষদের সমক্ষমতা লাভের জন্য আমাদিগকে যাহা করিতে হয় তাহাই করিব। যদি এখন স্বাধীনভাবে জীবিকা অর্জন করিলে স্বাধীনতা লাভ হয় তাহাই করিব। আবশ্যক হইলে লেডি কেরানি হইতে আরম্ভ করিয়া লেডি ম্যাজিস্ট্রেট, লেডি ব্যারিস্টার, লেডি জাজ সবই হইব। 50 বৎসর পর লেডি ভাইসরয় হইয়া দেশের সমস্ত নারীকে রানী করিয়া ফেলিব। আমরা যদি রাজকীয় কার্যক্ষেত্রে প্রবেশ করিতে না পারি, কৃষিক্ষেত্রে প্রবেশ করিব। পরিশেষে বলি, আমরা সমাজেরই অর্ধ অঙ্গ। আমরা পড়িয়া থাকিলে সমাজ উঠিবে কি রূপে? কোনো ব্যক্তির এক পা বাঁধিয়া রাখিলে সে খোঁড়াইয়া খোঁড়াইয়া কত দূর চলিবে? পুরুষদের স্বার্থ এবং আমাদের স্বার্থ ভিন্ন নহে, একই। জীবনের পথে সর্বত্র আমরা যাহাতে তাহাদের পাশাপাশি চলিতে পারি, আমাদের এরূপ গুণের আবশ্যক। জগতের যে সকল সমাজের পুরুষেরা সঙ্গিনী সহ অগ্রসর হইতেছেন, তাহারা উন্নতির চরম সীমায় উপনীত হইতে চলিয়াছেন। আমাদের উচিত যে তাহাদের সংসারের এক গুরুতর বোঝা বিশেষ না হইয়া আমরা সহচরী, সহকর্মিনী, সহধর্মিনী ইত্যাদি হইয়া তাহাদের সহায়তা করি। রোকেয়া দেখিয়েছেন যে অশিক্ষার কারণে স্বামী স্ত্রীর মধ্যে কিরকম প্রভেদ হয় তা তিনি একটু মজা করে, একটু যেন ব্যঙ্গ করে দেখিয়েছেন। স্বামী যখন পৃথিবী হইতে সূর্য ও নক্ষত্রের দূরত্ব মাপেন, স্ত্রী তখন একটা বালিশের ওয়ারের দৈর্ঘ্য প্রস্থ সেলাই করিবার জন্য মাপেন। স্বামী যখন কল্পনার সাহায্যে সুদূর আকাশে গ্রহ নক্ষত্রমালা বেষ্টিত সৌরজগতে বিচরণ করেন, সূর্যমণ্ডলের ঘন ফল তুলাদণ্ডে ওজন করেন এবং ধূমকেতুর গতি নির্ণয় করেন, স্ত্রী তখন রন্ধনশালায় বিচরণ করেন, চাউল ডাল ওজন করেন এবং রাঁধুনির গতি নির্ণয় করেন। বলি, জ্যোতির্বেত্তা মহাশয়, আপনার পার্শ্বে আপনার সহধর্মিনী কই? রোকেয়ার সাহসিকতার পরিচয় আমরা পাই। উনি একটি মুসলিম পত্রিকায় ধর্ম নিয়ে যা লিখেছিলেন সেটি বিস্ফোরক বললেও কম বলা হয়। পুরাকালে যে ব্যক্তি প্রতিভা বলে 10 জনের মধ্যে পরিচিত হইয়াছেন, তিনি আপনাকে ঈশ্বর প্রেরিত দূত বলিয়া প্রকাশ করিয়াছেন। যদি ঈশ্বর কোনো দূত রমণী শাসনের নিমিত্ত প্রেরণ করিতেন, তবে সে দূত বোধহয় কেবল এশিয়ায় সীমাবদ্ধ থাকিতেন না। দূতগণ ইউরোপে যান নাই কেন? আমেরিকা এবং সুমেরু হইতে কুমেরু পর্যন্ত যাইয়া রমণী জাতিকে নরের অধীন থাকিতে হইবে, ঈশ্বরের এই আদেশ শুনান নাই কেন? ঈশ্বর কি কেবল এশিয়ায় ঈশ্বর? আরো দেখো, যেখানে ধর্মের বন্ধন অতিশয় দৃঢ়, সেইখানে নারীর প্রতি অত্যাচার অধিক। যেখানে ধর্মবন্ধন শিথিল, সেখানে রমণী প্রায় পুরুষের ন্যায় উন্নত অবস্থায় আছেন। ধর্মের দোহাই দিয়া পুরুষ এখন রমণীর উপর প্রভুত্ব করিতেছেন। সাহসের কথা, তাই না? রোকেয়ার মধ্যে সংকীর্ণতা তো ছিলই না, তিনি সে যুগে দাঁড়িয়ে যে সমস্ত কথা বলেছিলেন সে একটি মহিলার পক্ষে একদমই অকল্পনীয়। আমরা শুধু হিন্দু বা মুসলমান কিংবা পার্সি বা খ্রিস্টান অথবা বাঙালি, মাদ্রাজি, মারোয়ারি বা পাঞ্জাবি নহি, আমরা ভারতবাসী। আমরা সর্বপ্রথমে ভারতবাসী, তারপর মুসলমান, শিখ বা অন্য কিছু। 19 শতকের শেষে রোকেয়া জন্মেছিলেন আর তার লেখাগুলি
বিংশ শতাব্দীতে প্রকাশিত হয়। তাই তাকে আমরা যুগ সন্ধিক্ষণের নারী বলতে পারি। কিন্তু তার যে চিন্তা ভাবনা, বিভিন্ন বিষয়ে তার যে মত, তার সঙ্গে কিন্তু সেই যুগের যে মানসিকতা ছিল নারী এবং পুরুষের মধ্যে, তার সঙ্গে কিন্তু মেলে না। তিনি মিসেস আর হোসেন নামে নবনূর পত্রিকায় অনেক রচনা, অনেক প্রবন্ধ লিখেছিলেন এবং সেগুলি প্রায় সমালোচিত হতো। স্ত্রী জাতির অবনতি বলে তিনি যে প্রবন্ধটি প্রকাশ করেন, সেটি সমালোচনা ও প্রতিবাদ হয়। সবাই যখন তার বিরুদ্ধে, সে সময় একজন মুন্সি খয়ের খাঁ বলে তার সমর্থনে লিখেছিলেন। তিনি লিখেছিলেন যে মুসলমান সমাজের অধঃপতন অনেক আগে থেকে আরম্ভ হয়ে গেছে এবং এটা যতদিন না ঠিক হয় ততদিন রোকেয়ার কষাঘাত পড়তেই থাকবে। এই মুন্সি খয়ের খাঁ কিন্তু আসলে একজন নারী, তার নাম খয়রুন্নিসা বেগম। তিনিও একজন লেখিকা ছিলেন। এরা দুজনেই নারীর স্বাধীনতার পক্ষে ছিলেন এবং রোকেয়া বলেইছেন, জাগো জাগো গো ভগিনী। রোকেয়ার জীবদ্দশায় যে বইগুলি বেরিয়েছিল তার মধ্যে ছিল সুলতানাজ ড্রিম, পদ্মরাগ, মতিচুরের দুটি খণ্ড, অবরোধবাসিনী। কিন্তু প্রত্যেকটি বইয়ের রচনার মূল বক্তব্য কিন্তু এক: নারীর দাসত্বমোচন ও শিক্ষা। রোকেয়া বলছেন, জিজ্ঞেস করছেন, সবচেয়ে নিকৃষ্ট জীব কে জানেন? ভারতের নারী। উনি বলছেন, পশু নিবারণী সমিতি আছে পশুদের কষ্ট ঘোচাবার জন্যে, কিন্তু আমাদের ন্যায় অবরোধ বন্দিনীর কান্না ঘোচাবার একজনও নেই। তিনি যখন লিখছেন এই কথাগুলো, যেটা আমি পড়তে যাচ্ছি, সেটা কখনোই মনে হয় না যে একজন ঊনবিংশ শতাব্দীর কোনো মহিলার লেখা। তিনি যেন এখনকার নারীর প্রশ্ন তুলে ধরেছেন। কি কুঁড়ে ঘর, কি অট্টালিকা, আসলে তা পিতারূপী, ভ্রাতারূপী, স্বামীরূপী প্রস্তুত ঘর। যখন আঘাত হয়, বিপদ হয়, যখন নিরাশ্রয়, তখনও অভিভাবকের বাটিতে থাকো। জানি না কবরের ভেতরে অভিভাবকের বাটিতে থাকা হয় কিনা। সকলের গৃহ আছে, আমাদিগের গৃহ নাই। এ লেখা কি 19 শতকের কোনো মহিলার লেখা বলে মনে হয়? রোকেয়া প্রথম নারীবাদী তো ছিলেনই, কিন্তু তিনি তার সাহিত্য কীর্তিতেও উজ্জ্বল ছাপ রেখে গেছেন। 9 ডিসেম্বর 1932, মাত্র 52 বছর বয়সে রোকেয়া মারা যান। 19 শতকের নারী নিয়ে এই যে সিরিজটি আপনাদের কেমন লাগছে তা আপনারা নিশ্চয়ই জানাবেন। যারা নতুন দেখছেন বা আগের পর্বগুলি দেখেননি, তাদের জন্যে কয়েকটি লিংক এখানে দেয়া রইল। ভালো থাকবেন।
না।